আজকে তাহলে আমরা তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারে বাংলার প্রথম যে পেজটা রয়েছে অর্থাৎ 9 নম্বর পেজ সেটিকে সলিউশন করে নেব এবং ব্যাখ্যা সহকারে তার সমাধান করব। তো চলো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনে আমাদের বলা হচ্ছে মুক্তার মশাই তাহার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া খাইতেছিলেন। এটা তো অবশ্যই আমরা জানি, এটা তামাক হবে আমাদের উত্তর। বেশ, চলো দেখে নেওয়া যাক। তামাক। আচ্ছা, যদি রেফারেন্স দেখো তোমরা প্রথমেই দেখতে পাবে এই যে তোমাদের গল্পের শুরুর দিকেই তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো এখানে বলা হচ্ছে যে বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকো হাতে করিয়া তামাক খাইতেছিলেন। বেশ, এরপর কি বলা হচ্ছে দেখি। 2 নম্বরটা হবে তাহলে বেনারস থেকে আসছে বাই। আর খেমটা কোত্থেকে আসছে? খেমটা কিন্তু আসছিল কলকাতা থেকে, খেয়াল রাখবে। বেশ, এরপরে আমরা আসছি জয়রাম মুখোপাধ্যায় অতি অল্প কারণে কি হন? তার অভিমান হয়। আচ্ছা, রাগটাকে কিন্তু আমরা নেব না, কারণ আমাদের গল্পে সরাসরি দেয়াই আছে, দেখবে অতি অল্প কারণে। এই যে দেখো, অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হইতো। ঠিক আছে, বেশ। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমাদের পক্ষে একটা কঠিন বটে। এই কথাটা কে বলেছিলেন? কথাটা বলেছিলেন কে? আমাদের পক্ষে, মানে সরি, আমার পক্ষে। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে আমরা দেখতে পেয়েছিলাম সেখানে কিন্তু 3জন ব্যক্তি ছিলেন, কুঞ্জবিহারী, নগেন দাক্তর এবং জয়রাম মুখোপাধ্যায়। তাহলে নগেন দাক্তর এবং কুঞ্জবিহারী যখন কথা বলছিলেন তখন কিন্তু তারা প্লুরাল নাম্বারে কথাগুলো বলছিলেন। হ্যাঁ, তো তারা আমাদের বলতেন, কিন্তু এক্ষেত্রে আমার বলা হয়েছে, তাই অবশ্যই জয়রাম মুখোপাধ্যায়। পীরগঞ্জে গরুর গাড়ি যেতে কতদিন সময় লাগবে? দেখো যেতে বলা হয়েছে, হ্যাঁ, যেতে 2 দিন। ওখানে বলা ছিল আমাদের যেতে 2 দিন এবং আসতে 2 দিন, সর্বমোট 4 দিন সময় লাগবে। কিন্তু আমাদের এখানে চাওয়া হয়েছে শুধু যেতে কদিন, তাহলে 2 দিন। 1900 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি উদ্বোধন পত্রিকায় সম্পাদকে স্বামীজি পত্রটি লিখেছিলেন কোত্থেকে? অবশ্যই আমেরিকা থেকে। আমাদের গল্পের একেবারে শুরুতেই দেওয়া আছে। আমরা যদি লক্ষ্য করি, এই যে দেখো 1900 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি আমেরিকা হইতে কিন্তু পত্রটি তিনি লিখছেন। বেশ, এরপর বলছে পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃত ও কল্পিত। এটাও আমরা যদি আমাদের গল্প অনুসারে আসি, এই যে দেখো এখানে রয়েছে পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃত এবং কল্পিত মাত্র। এরপর আসা যাক। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উঠে যাবে অবভিয়াসলি পূর্ব পশ্চিমী ভেদ। এটাও আমরা একবার দেখে নিই কোথায় রয়েছে আমাদের গল্পে যদি একটু শেষের দিকে আসি তাহলে হয়তো এই অংশটা আমরা দেখতে পাবো। দেখো এখানে দেওয়া রয়েছে, এই যে এই অংশটা প্রথম পেজের শেষের দিকটা পাবো। যত রেল ও গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। দেখতে পেয়েছি আশা করি অংশটা। বেশ, পরবর্তী প্রশ্ন আসা যাও। আব্দুল করিম খান ধর্ম কী ছিল? দেখো এই অংশগুলো আমি তোমাদের বারবার বলবো, কিন্তু এইখানে পরপর প্রথম স্ট্যান্ডায় কয়েকটা লাইন আছে, সেই লাইনগুলোকে কিন্তু একবারে তোমরা মুখস্থ রাখো। ঠিক আছে, এই যে দিগ্বিজয় রূপকথার দিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো, দিগ্বিজয় রূপকথা বলছি, সরি, ধর্মতে যদি আসি, এই প্রথম যে চারটে চারটে 8টা লাইন রয়েছে, এই 8টা লাইনকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখো, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। তাহলে প্রথম আমাদের চাওয়া হয়েছিল কি? আব্দুল করিম খাঁর ধর্ম। আমরা কি দেখতে পাচ্ছি? আব্দুল করিম খাঁর ধর্ম হচ্ছে কি গান। তাহলে আমরা সেটাকে নিয়ে নেব, তাহলে তার ধর্ম গান। বাতাসের ধর্ম দেখতে পাচ্ছি, বলেছি এগুলো থেকে কোশ্চেন থাকবেই। বাতাসের ধর্ম হচ্ছে কি? না থামা। তাহলে আবারও যদি বইয়ের দিকে লক্ষ্য করো, এই যে দেখো দেখতে পাবে এখানে রয়েছে আমাদের বাতাসের ধর্ম শুধু, না থামা কখনো। বেশ, পরবর্তী প্রশ্নে চলে আসছে 11 নম্বর। পরপর দিয়ে দিয়েছে, দেখো কবিরের ধর্ম কি? তাহলে আবারও দেখে নাও, কবিরের ধর্ম কি দেওয়া ছিল আমাদের? সত্যের বয়ান। তাহলে কবিরের ধর্মে আমরা টিক মারবো কোথায়? সত্যের বয়ান। হলেনি বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি রাজপুত্র। আমরা সবাই জানি, তো এটা নিয়ে আমি আর যাচ্ছি না সেখানে ফিরে। সপ্তডিঙা কোথায় সাজে? সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। খেয়াল রাখবে তোমাদের বইয়ে কিন্তু সাগর জলে নয়, সিন্ধু জলে শব্দটাকে প্রয়োগ করা হয়েছে। বেশ, একবার দেখে নেওয়া যাক সিন্ধু জলে কি প্রয়োগ করা হয়েছে। এই যে দেখো, সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এখানে দেখো যে কটা অংশ আমি মার্ক করে রেখেছি এবং যেগুলো সার্কেল করে রেখেছি, তোমরা পারলে সেগুলো সেইভাবেই মার্ক করে রাখো এবং এগুলো থেকে কোশ্চেন পাবেই পাবে। ঠিক আছে, বেশ, চলো এবার আমরা আসছি পরবর্তী অংশে। তেপান্তরের পক্ষীরাজ কবিজার নাম রেখেছেন। বেশ, কবিতা অনুসারে আমরা তাহলে দেখে নিই, তেপান্তরের পক্ষীরাজ কাকে নাম রেখেছে? তেপান্তরের পক্ষীরাজ বিশ্বাস। তাহলে অবশ্যই এখানে আমরা ঠিক মারবো কিসে? বিশ্বাসে। এরপর আসছি দেখো
ডাকতে ডাকতে উড়ে পালায়, কোথা থেকে? এইগুলো কিন্তু যেহেতু একদম একেবারে কবিতা, মানে ডাইরেক্ট লাইন তুলে দেওয়া, কবিতা থেকে নয়, গল্প থেকে, এটা তোমাদের পোটরাজ গল্পে কিন্তু রয়েছে, ঠিক আছে? তো সেই জন্য বুঝতে পারছো রিডিং আমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক পোটরাজ গল্পে কোথায় রয়েছে। এই যে দেখো, ডাকতে ডাকতেই কাকটা উড়ে যায়, উড়ে পালায়, ঠিক আছে? এবার আমাদের জানতে হচ্ছে ডাকতে ডাকতে উড়ে পালায়, কি উড়ে পালায়, তাই তো? তাহলে এটা আমাদের কাক উড়ে পালায়। বেশ, চলো এরপর কি বলা হচ্ছে দেখো, গ্রামে পোটরাজ দামার বাড়ির আবহাওয়াটা কেমন? ভারী। একেবারে গল্পের শুরুতেই আমরা সেটা দেখতে পাবো, পোটরাজ গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো যে দেখো, পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। বেশ, এরপরে অংশ চলে আসছি 17 নম্বর। রোশো আমার জন্য দাঁড়াও। রোশো শব্দের অর্থ আমরা তো অবশ্যই এর আগেও পড়েছি বহুবার, যে অপেক্ষা করা, ঠিক আছে? যে আমার জন্য একটু অপেক্ষা করো। বেশ, এবং এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমাদের জন্য এখানে রেখে দিয়েছি দেখো শব্দের কতগুলো অর্থ, আমি আগেও তোমাদের পড়ানোর সময় পড়িয়ে দিয়েছিলাম এগুলো, এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম রোশো শব্দের অর্থ। দেখো যেগুলো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ সেইগুলি কিন্তু আমি তোমাদের শব্দার্থ টিকায় দিয়ে রেখেছি, যদি শব্দ অর্থ আসে এর মধ্য থেকেই আসবে। চলো এরপর কি বলা হচ্ছে, ফলিত ভাষা বিজ্ঞানে আলোচনা করে বিদ্যাচর্চা কোন শাখা নিয়ে? তাহলে ফলিত ভাষা বিজ্ঞানের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, চলো দেখে নেওয়া যাক এখানে কি বলা হচ্ছে। এই যে দেখো আমরা এখানে প্রত্যেকটা সুন্দর করে ছক করে করে তোমাদের জন্য সবটা দিয়ে রেখেছিলাম। তো এবার উপরে আসে আমাদের ফলিত ভাষা বিজ্ঞান, এখনো মনোভাষা বিজ্ঞানে রয়েছে আমরা। বেশ, ফলিত ভাষা বিজ্ঞানের অংশে যদি আসি, এটি ভাষার সঙ্গে সমাজ, মন ও প্রায়োগিক ক্ষেত্রের সম্পর্ক আলোচনা করে। তাহলে এখানে যে অপশন, তাহলে আমরা কি দেখতে পাবো? অবশ্যই মানব ভাষার কি সম্পর্ক, কারণ ভাষার সঙ্গে তো বাদবাকিগুলো সম্পর্ককে নির্ধারণ করছে। তাহলে মানব ভাষার সঙ্গে বাদবাকি জিনিসের কি সম্পর্ক, সেটা ভাষা শব্দটা কিন্তু থাকতেই হবে আমাদের উত্তরের মধ্যে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? দেখি আমরা যদি আমাদের নোট পড়ি, একেবারে স্পষ্ট করে দিয়ে দেওয়া আছে আমাদের নোটে, দেখবে একদম টু দি পয়েন্ট করেই দেওয়া আছে। এই শাখার সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স 1786 সালে। তাহলে আমরা এখান থেকে উত্তর কি পাবো? এই যে স্যার উইলিয়াম জোন্স। আমরা এখানে আমাদের সুবিধার্থে কিন্তু এই সালটাও লিখে রেখে দিতে পারি, তাহলে আমরা ভুলে যাব না। বেশ, এরপর পাচ্ছি আমরা দেখো, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈর্ব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েলেসলি একে কি বলেছেন? তাহলে শৈলী বিজ্ঞানীর বিচারে এইটাকে স্যামুয়েল ওয়েলেসলি কি বলেছেন আমরা যদি দেখি, তাহলে এখানেও দেখবো আমাদের নোটে কিন্তু এটাও একদম স্পষ্ট টু দি পয়েন্ট করে কিন্তু দেওয়া আছে। দেখে নেওয়া যাক, চলো কি বলা হয়েছে দেখো, স্যামুয়েল ওয়েলেসলি শৈলী বা স্টাইলকে বলেছেন চিন্তার পোশাক। দেখো টু দি পয়েন্ট যা যা ধাপে ধাপে আমরা তুলে দিয়েছি, ঠিক সেই নোটগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন আছে। বেশ, তাহলে এটাকে কি বলা হয়েছে? চিন্তার পোশাক। ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। আমি তোমাদের শিখিয়েছিলাম যে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, শব্দটাকে উচ্চারণ করো, তাহলেই স্পষ্টত বুঝতে পারবে। লটাকে যদি উচ্চারণ করো, ল, লক্ষ্য করবে জিভের দুই পাশ দিয়ে কিন্তু হাওয়া বের হয়ে আসছে। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলো উচ্চারণে আলোচিত। এই তো আমরা প্রথমেই পড়েছিলাম, ধ্বনিতত্ত্বের সংজ্ঞাতেই পড়েছিলাম যে ভাষাবিজ্ঞানের যে শাখায় বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলির সম্বন্ধে আলোচিত হয়, তাদের স্থান, অবস্থান, উচ্চারণের ধরন ইত্যাদির উপর ভিত্তি করে তাকে আমরা ধ্বনিতত্ত্ব বলেছিলাম। মুখের মান্য বাংলা স্বরধ্বনি, যেগুলোকে আমরা মৌলিক স্বরধ্বনি বলি, ঠিক আছে? এই মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটা? অবশ্যই 7টা। আমরা দেখেছিলাম নতুবা স্বরধ্বনি রয়েছে কিন্তু 11টা, যেখানে এখন বর্তমানে কতগুলো কিন্তু অস্তিত্ব নেই, ঠিক আছে? বেশ, এবার পরেরটা দেখে নেওয়া যাক। বেশ, এবার বলছি যে জাল এবং জাম এই শব্দজোড়কে আমরা কি বলবো? অবশ্যই ন্যূনতম শব্দজোড়। আমি তোমাদের ন্যূনতম শব্দজোড় বলেছিলাম যে শব্দজোড়ের মধ্যে কেবল একটি মাত্র ধ্বনির তফাৎ থাকে। যদি জাল এবং জামের লক্ষ্য করো, তাহলে কিন্তু দুজনের মধ্যে ল এবং ম, এই দুটি শব্দ, মানে এই দুটি ধ্বনির কিন্তু তফাৎ রয়েছে। আমি যেমন তোমাদের বলেছিলাম তালা এবং থালা, এই শব্দ দুটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে ত এবং থয়ের ধ্বনি দুটির তফাৎ রয়েছে, এরাও কিন্তু ন্যূনতম শব্দজোড়। অর্থাৎ কেবলমাত্র একটি ধ্বনির তফাৎ যেখানে হয়, তাকে আমরা বলবো ন্যূনতম শব্দজোড়। চলো এরপরের অংশ দেখে নেওয়া যাক। বলছে কলম শব্দের আদি অর্থ কি? কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ। বেশ, এরপরে অংশ কি বলেছে? বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন।
এগুলো কিন্তু আমাদের নোটে একদম স্পষ্ট করে করে দেওয়া আছে, দেখবে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। বেশ, মহিনের ঘোড়াগুলি, এটাও একেবারে সুন্দর করে নোটে দেওয়া আছে। বাংলা সাহিত্যে, বাংলা গানের ইতিহাসে 1976 সালে আত্মপ্রকাশ ঘটেছিল মহিনের ঘোড়াগুলো। বেশ, গৌতম চক্রবর্তীর হাত ধরে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন যখনই বলা হবে তখনই প্রশান্তচন্দ্র মহালানবিশেরই নাম আসবে। স্ট্যাটিস্টিক্যাল সঙ্গে 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 তোমরা কিন্তু প্রশান্তচন্দ্রের নাম মনে রাখবে। শরীরচর্চা স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক আমরা সবাই জানি গুরু সদয় দত্ত। আমরা ব্রতচারী থেকে একটাই কোশ্চেন তোমাদের করতে বলেছি, এটার উদ্ভাবককে, এবং সঙ্গে আর একটা বলেছি এর যে পঞ্চমন্ত্রটা রয়েছে সেটা, ঠিক আছে। তো গুরু সদয় দত্ত হচ্ছে গিয়ে ব্রতচারীর উদ্ভাবক। চলে পরবর্তী কোশ্চেন আসা যাক। বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হয়ে আছে। কোথাকার আদরণী গল্পের অংশ, এবং এটা আমরা লাইন পড়লে অবশ্যই বুঝতে পারবো 5 বৎসর অতীত হয়ে আছে। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? এটা কোথায় বলা হয়েছে? বাঙ্গালা ভাষায় স্বামীজি বলছেন। ভাষার যে ব্যবহার বা ভাষার যে রূপ বর্তমানে দেখা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে তিনি বলছেন। এখানে গেলে আমরা দেখতে পাবো যে এক জায়গায় তিনি বলছেন, এই যে অংশটা দেখো, হীরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়। ব্যাস, এরপর আমরা চলে আসছি তোমার ধর্মের পথে কেন অপচয়। শ্রীজাত তার কবিতায় শেষ অংশে এসে কিন্তু এই অংশটা উল্লেখ করছেন। অর্থাৎ ধর্ম কবিতা যদি আমরা উল্লেখ করি বা দেখি তাহলে দেখতে পাবে এই যে এখানে তিনি বলছেন যে তোমার ধর্মের পথে কেন অপব্যয় বা অপচয় যেটা রয়েছে আর কি, ঠিক আছে। সরি আমরা অপচয় দাগ দিয়েছি, অপব্যয় হবে উত্তর। হ্যাঁ, এক্সট্রিমলি সরি ফর দ্য মিস্টেক, অপব্যয় হবে, ঠিক আছে। বেশ, এরপরে চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন বলছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। ওকে, চলো ক্রম অনুযায়ী যদি দেখাই তাহলে আমরা দেখতে পাবো প্রথম যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে প্রথম ঘটছে এই যে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, ঠিক আছে, হাতি পাওয়া গেল না। বেশ, তাহলে হাতি পাওয়া গেল না, এইটা তাহলে আমাদের 1 নম্বর বাক্য আসছে। ওকে, বেশ, তারপরে আসছে আমাদের পরবর্তী বাক্যে বলা হচ্ছে 2 নম্বরও হবে তাহলে আমাদের এই শহর হইতে 2-3 ক্রস দূরের মধ্যে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 2 নম্বর বাক্য আসবে, এবং 3 নম্বর বাক্য আসবে আমাদের এইটি, এবং সবার শেষ বাক্য প্রথমেরটি। তাহলে যদি সিকোয়েন্সে সাজাই বা ক্রম অনুযায়ী সাজাই তাহলে কিন্তু আমরা উত্তর পাবো, দেখতে পাচ্ছি 2 নম্বরটা হবে সবার প্রথম। তাকিয়ে দেখি, আচ্ছা একটাতেই আছে, অপশন এ 2, 3, 4, 1। বেশ, 35 নম্বর সত্য মিথ্যা। চলিত ভাষার কি আর শিল্প নৈপুণ্য হয় না? অবশ্যই, এটা তো অবশ্যই ট্রু, অর্থাৎ সত্য। পালি গদাই লস্করি চাল, না পালি না, এটা সংস্কৃত ছিল আমাদের বইতে, তোমরা যদি দেখো এটা সংস্কৃত ছিল, তাহলে এটা অবশ্যই মিথ্যা। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটাও সত্য। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলা ভাষা হবে, হ্যাঁ এটাও সত্য। তাহলে এবার অপশন অনুযায়ী দেখি, প্রথমটা সত্য, বাকি দ্বিতীয়টা মিথ্যা, বাদ বাকি সত্য, তাহলে অপশন বি ঠিক আছে, একমাত্র দ্বিতীয়টি মিথ্যা আছে। পটুয়াস জামার বাড়ির আবহাওয়া হালকা না, এটা প্রথমেই ভুল হয়ে গেল, ভারী। বেশ, তাহলে এটা ফলস। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় না, আরে না, বলা হয়েছিল এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, তো হবে না, তাহলে এটাও মিথ্যা। বেশ, দুর্পদ গজগজ করে আপন মনে, হ্যাঁ এটাও ট্রু। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার করছিল, হ্যাঁ দরজায় কুকুর টানা চিৎকার করছিল, এটাও সত্য। আচ্ছা, কয়েকটা জিনিস খেয়াল রাখবে, কাক কোথায় ডাকছিল? নিম গাছে। কুকুর কোথায় চিৎকার করছিল? দরজা থেকে, ঠিক আছে। এই দুটো জায়গায় কিন্তু একটু খেয়াল রাখবে, কারণ কোশ্চেনে কিন্তু খুব আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অনুযায়ী আমাদের উত্তর হওয়া উচিত অপশন বি, মিথ্যা মিথ্যা সত্য সত্য। বেশ, চলো পরবর্তী অংশ আসা যাক। পরবর্তী অংশে আমাদের স্তম্ভ মিল রয়েছে। স্তম্ভ মিল যদি আমরা দেখি, আমরা সবাই জানি ল্যাড এবং ল্যাশ তত্ত্বের প্রবক্তা অবভিয়াসলি নোয়াম চমস্কি। এবং তোমরা যদি একটু তাকিয়ে দেখো, এইখানে যে ক স্তম্ভ এবং খ স্তম্ভের অংশগুলো রয়েছে, প্রবক্তা মানে কোনো ব্যক্তির নাম হওয়া উচিত, এখানে একজনই ব্যক্তি আছে, নোয়াম চমস্কি। আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3টি স্তর হয়, এবং আদর্শ অভিধানে আমরা জানি সবাই যে 3টি স্তর হয়। যদি দেখি, দাঁড়াও, ভাষা বিজ্ঞানের অংশ যদি আমরা লক্ষ্য করি, একবার তোমাদের দেখিয়ে দিই, শেষ যে অংশটা আমরা পড়েছিলাম, ঠিক আছে, আদর্শ ভাষা অভিধানের যে অংশ, এই দেখো, আধুনিক অভিধানে 3টি স্তর হয়, গঠন স্তর, অন্যগত স্তর, বাগাত্মগত স্তর, ঠিক আছে। বেশ,
এরপরে আমরা পড়ছি তাহলে বাক্যের সুরে ওঠানামা। তো বারবার বলেছি এটা তোমাদের পরীক্ষায় খুব পড়ার চান্স। বাক্যের সুরের যে ওঠানামা তাকে কি বলা হয়? সুর তরঙ্গ বলে। তাহলে এটা হলো 3 নম্বর। ওই যে দেখিয়েছিলাম সুর তরঙ্গ অনুযায়ী বাক্যের অর্থ পাল্টে যায়। সমার্থকতা শব্দটি অর্থের অভিন্নতা বোঝাতে। সমার্থক শব্দ একই অর্থ। বেশ, তাহলে এবার যদি অপশন দেখিয়ে দেখি তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি কোশ্চেন নম্বর 38। মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ। মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণে কি ঘটেছিল? ইউ রে অ্যান্ড সন্স অর্থাৎ উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়েছিল এবং তারাই তো বিপ্লবটা এনেছিল মুদ্রণ শিল্পে, সুকুমার রায় এবং উপেন্দ্র কিশোর রায়। বেশ, এবার চলে আসছে আমরা আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক। রাশিবিজ্ঞান অবশ্যই প্রশান্ত চন্দ্র মহালানবিস। তাহলে এটা আমরা চলে আসবে, এটা হলো আমাদের 2 নম্বর। বেশ, গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান। দেখো ব্যক্তির নাম রয়েছে গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য মধুসূদন গুপ্ত, বলতে পারে না, তাহলে অবশ্যই রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। এবং খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার পড়া থেকেও তোমাদের বলেছি, আমাদের দেশে প্রথম সব ব্যবচ্ছেদ অর্থাৎ পোস্টমর্টেম কার হাত ধরে ঘটেছিল? মধুসূদন গুপ্ত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে এবার এই অনুযায়ী দেখা যাক আমাদের অপশন বলছে কি হওয়া উচিত? অপশন ডি হওয়া উচিত। আচ্ছা, এরপরে বলেছে প্রদত্ত অংশটির মধ্যে সম্পর্ক। রসো আমার জন্য দাঁড়াও, সময়টা মোটেও সুবিধার নয়। আচ্ছা, এ এবং আর উভয়ই ঠিক, হ্যাঁ অবশ্যই। এবং আর এর সঠিক কারণ, হ্যাঁ একদমই তাও। কারণ সময়টা সুবিধার নয়, তাই তো কবিতার প্রেমিকাকে বলছেন যে রসো আমার জন্য দাঁড়াও। ঠিক আছে, হ্যাঁ, তাহলে অপশন এটাই হওয়া উচিত, আর বাকিগুলো আমাদের দেখার প্রয়োজনও বললো না। শেষ কোশ্চেন বলা হয়েছে শহর হইতে 2-3 ক্রোশ দূরের মধ্যে 2-3 জন হস্তি ছিল। বেশ, ঠিক আছে। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন যে কারণে। আচ্ছা, অপশনগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রত্যাখ্যানে কষ্ট, প্রবল আত্মমর্যাদা, দাম্ভিকতার বহিঃপ্রকাশ এবং অভিমান। দেখো দুটো অপশন খুবই কাছাকাছি চলে আসছে। দাম্ভিকতা নয়, এটা কোনো প্রকার দম্ভতা দেখানো ছিল না, অভিমানও এখানে কিছু ছিল না। এই যে প্রবল আত্মমর্যাদা এবং প্রত্যাখ্যানে কষ্ট, এই যে রাজা থেকে প্রত্যাখ্যান করলো সেটা একটা বটে, কিন্তু সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে নিতে হবে আমরা নেব সেটা হচ্ছে গিয়ে এই প্রবল আত্মমর্যাদা। ঠিক আছে, কারণ আমরা দেখেছি জয়রাম মুখোপাধ্যায় কিন্তু চরম আত্মমর্যাদা ছিল এবং সেই আত্মমর্যাদার কারণেই কিন্তু তিনি হাতি কিনতে চেয়েছিলেন। বলেছিলেন আমাকে হাতি দিলে না, আমাকে হাতি দিলে না, এই কথাটা কিন্তু তিনি বারবার বলেছিলেন, যেটা প্রকাশ করছিল তার মধ্যে প্রবল আত্মমর্যাদার যে ভাব সেইটি। তাহলে প্রথম সেটের 40টা প্রশ্ন আমরা ব্যাখ্যা সহযোগে সমাধান করে নিলাম এবং উইথ রেফারেন্সও বলতে পারি, অর্থাৎ যে যে জায়গায় আমাদের রেফারেন্স দেওয়ার দরকার ছিল আমি প্রোভাইড করে দিলাম। আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখে নেওয়া যাক এবিটিএ টেস্ট পেপারে 2026 এর সেট 2 এর সমাধানগুলো কি হবে। প্রথম কোশ্চেনে উত্তর আমরা সবাই জানি, জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় ছিল? যশোর জেলায়। যদি লক্ষ্য করি আমরা আমাদের টেক্সট খুললেই তো অবশ্যই পেয়ে যাব। ঠিক আছে, দ্বিতীয় পরিচ্ছদেই আমরা সম্ভবত পেয়ে যাব, দ্বিতীয় পরিচ্ছদে আগিয়ে আছে দাঁড়াও। তো এইখানে আমরা দেখতে পাবো যে তাহার বসবাস ছিল কিন্তু বাংলাদেশের যশোর জেলায়। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো ইহার আদিবাস যশোর জেলা। এর পরবর্তী অংশে আমরা চলে আসছি, বলা হচ্ছে কথায় বলে ব্রহ্মবাক্য। দেখো এটা আমরা অর্থ করেছিলাম পড়ার সময়, ব্রহ্মবাক্য মানে বেদ বাক্যের কথা বলা হচ্ছে। মেজবাবুর মেয়ের বিয়ে, বিয়ে কী বার? অবশ্যই গুরুত্বপূর্ণ, পড়ানোর সময় বারবার বলে দিয়েছিলাম বিয়ে কিন্তু আমাদের দেখতে পাবো সোমবার। এটা কিন্তু একেবারে গল্পের শুরুর দিকেই দেখতে পাবো আমরা, হ্যাঁ, যে মেজবাবুর বিয়ের দিন কবে ছিল? এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। বেশ, জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কয়টি? আচ্ছা, এটাও যদি আমরা দেখি তো আমরা দেখতে পাবো তার 3 পুত্রের কথা কিন্তু তিনি বারবার বলেছিলেন, বা ওই যে কে কি করে, কোন পুত্র কি করে সেই অংশগুলো কিন্তু আমরা বর্ণনা পেয়েছিলাম। তাহলে তার 3টি পুত্র ছিল। ঠিক আছে, আদরিনীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে কত টাকা ছিল? তাহলে মাহুতের খোরাকি বাদ দিলে কিন্তু ভাড়া ছিল 3 টাকা, এবং একটা স্পষ্ট আমাদের টেক্সটে উল্লেখ করে দেওয়া রয়েছে আদরিনীর ভাড়া কত ছিল। ওই যে হস্তি ভাড়ার বিজ্ঞাপন যেখানে দেওয়া হয়েছিল আমাদের, সেই অংশের মধ্যেই কিন্তু আমরা এটাকে দেখতে পাবো। বেশ, চলো তবু একবার আমরা দেখে নিই হস্তি ভাড়ার বিজ্ঞাপনে কি বলা হয়েছে। ঠিক আছে,
এই যে দেখো ভাড়া 3 টাকা, ঠিক আছে, বেশ। তাহলে খোরাকি এবং এটা বাদ দিলে কিন্তু দাঁড়ায় 3 টাকা। বেশ, চলো। বাংলা ভাষা প্রবন্ধটির লেখক, এটা তো উল্লেখ করতেই হয় না, স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? এটাও তো আমরা প্রথমেই দেখেছি, আগের সেট সলভ করতে গিয়েও দেখেছি, সেখানে বলা ছিল ভাববার কথা গ্রন্থে। 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর প্যাঁচোয়া বিশেষণটি কি? প্যাঁচোয়া বিশেষণটি ওই যে রাজা আসিত, এই অংশটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আমাদের টেক্সটে। চলো একবার তোমাদের জন্য দেখিয়ে দেওয়া যাক যে রাজা আসিত বলে যে এই জায়গা অংশে তিনি শেষ করছিলেন। এই যে দেখো, দাঁড়াও 1 মিনিট। এই যে লম্বা লম্বা বিভীষণের পর দুম করে রাজা আসিত। চলো এরপরের অংশ আমরা চলে আসছি। ভস্যের চরিত কার ধর্ম? অবশ্যই আগুনের ধর্ম ভস্য, ভস্য করে দেয়। কবি শ্রীজাত ধর্মের দখলদারকে কি বলেছেন? প্রাতিষ্ঠানিকতা বলেছেন, তাই তো? তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রতিষ্ঠানের আনুগত্য, প্রাতিষ্ঠানিকতা। ওকে, বেশ। পরবর্তী আসছি, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ কে ছিলেন? অবশ্যই ভ্যান গঘ চিত্রশিল্পী ছিলেন, এবং তার সেই বিখ্যাত চিত্র স্টারি নাইটের কথা আমি তোমাদের পড়াতে গিয়ে বলেছিলাম। দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা কিন্তু অবশ্যইভাবে করতে বলেছিলাম কাব্যগ্রন্থগুলোর নাম যেখান থেকে নেওয়া হচ্ছে। ওকে, দিগ্বিজয়ের রূপকথার সম্বন্ধে আমি যেটা বলেছিলাম, এই দেখো, আলোচ্য কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা সংকলন থেকে সংগৃহীত। আমরা যে অনলাইনে প্রোভাইড করে দিয়েছিলাম সেখানে কিন্তু এগুলো সব কিছুই দেখবে অন্তর্গত আছে। তাহলে উত্তর হবে কি? শ্রেষ্ঠ কবিতা। কবি মন্ত্রপুত অসিত যে নামকরণ করেছেন তা হলো, আমি বারবার প্রথম সেট করাতে গিয়ে তোমাদের বলেছিলাম এই 8টা লাইন প্রথমে এই কয়েকটা লাইন, মানে ধর্ম কবিতার প্রথম 8টে লাইন এবং দিগ্বিজয় রূপকথা কবিতার ওই প্রথম কয়েকটা লাইন আমরা যেগুলো মার্ক করে দিয়েছিলাম সেগুলো কিন্তু অবশ্যই দেখব। যেমন এই দেখো, আবারও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই অংশগুলো আমরা বারবার দেখব। আমাদের প্রশ্ন কি ছিল? মন্ত্রপুত মন্ত্রপুত অস্ত্রের যে নামকরণ করেছেন তাকে আমরা কি বলবো? এই যে দেখো, মন্ত্রপুত অস্ত্রের নাম কি? ভালোবাসা দেয়া রয়েছে, মন্ত্রপুত অসি। তাহলে উত্তর আমরা কি করব? ভালোবাসা। বেশ। মরুপথে সেই উট, আকাশে পুষ্পক। পুষ্পক রথ আমি আলোচনা করে দিয়েছিলাম, পুষ্পক রথ রাবণের ছিল। পোটরাজ রোদে বেরোয়নি, একবারে 3 দিন হয়ে গেল পোটরাজ রোদে বের হয়নি। এটা তো অবশ্যই আমি মার্ক করে বারবার বলে দিয়েছিলাম যে এই অংশটা খেয়াল রাখবে, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং রোদ বানানটা কিন্তু লক্ষ্য করবে, তোমাদের বইয়ে সম্ভবত চন্দ্রবিন্দু দেওয়া ছিল, ঠিক আছে। পোটরাজ 3 দিন হয়ে গেল রোদে বেরোয়নি, ঠিক আছে। এইখানে আছে, দেখবে আমি তোমাদের যে অংশগুলো দাগ দিয়ে দিয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে খোঁজাটা হয়তো সম্ভব নয়। তোমাদের বইয়ে যেগুলো আমরা দাগ দিয়ে দিয়েছি, এই যে দেখো রয়েছে, দেখো 3 দিন হয়ে গেল পোটরাজ রোদে বের হয়নি, বানানটা দেখো চন্দ্রবিন্দু আছে। আমি তোমাদের বইয়ে যেমনভাবে মার্ক করে দিয়েছি তার মধ্যেই দেখবে সব এমসিকিউগুলো রয়েছে। চলো, পোটরাজের বইয়ের নামে তো একেবারে গল্পের শুরুতেই আমরা পেয়েছি দুর্পদ। এখন আমাদের লাগবে তার সঙ্গে কবিতা অনুসারে একে অপরকে লাগবে, ঠিক আছে। তোমাদের বইয়ে কবিতার যে সেকেন্ড পৃষ্ঠা রয়েছে দেখবে, সেই সেকেন্ড পৃষ্ঠার প্রথম লাইনই দেখবে হয়তো এটা আছে সম্ভবত, ঠিক আছে। এই যে তার সঙ্গে কবিতায় আসি, আমি একবার দেখিয়ে দিই, তোমাদের শো করে দিই। প্রথম পৃষ্ঠা, সেকেন্ড পৃষ্ঠার প্রথম লাইন, এখন আমাদের একে অপরকে লাগবে, ঠিক আছে। বেশ, চলো। মানুষের স্মৃতিরোমন্থন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। মস্তিষ্কের দুটো গোলার্ধের ভাগ আমরা করে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে খুব ভালো করে করবে। মস্তিষ্কে কোন গোলার্ধের কি কাজ, বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ আমি তোমাদের নোটে সম্পূর্ণরূপে ভাগ করে দিয়েছি, সে অনুযায়ী দেখতে হবে। দেখো, স্মৃতিরোমন্থন কার কাজ রয়েছে? স্মৃতিরোমন্থন রয়েছে ডান গোলার্ধের কাজ, ঠিক আছে। তাহলে স্মৃতিরোমন্থন কোন গোলার্ধের কাজ হলো? অবশ্যই ডান গোলার্ধ। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কি বলে? তাকে অবশ্যই কোড বলে। দেখো, আমরা ভাষা বিজ্ঞানের অংশগুলো পড়তে গিয়ে প্রথম যে চ্যাপ্টারটি পড়েছিলাম সেখানে কিন্তু এই দুটো শব্দের সাথে পরিচিত হয়েছিলাম, কোড এবং রেজিস্টার। ক্রেওল এবং পিজিন, এই দুটো কিন্তু আমরা পাবো আমাদের ধ্বনিতত্ত্বে। পিজিন বলেছিলাম যে সাধারণত চায়নারা যে ভাষা বলে বিজনেস থেকে এসছে পিজিন, এবং তারা এক জায়গায় ব্যবসা বাণিজ্যের সূত্রে এসেছিল, এবং ব্যবসা বাণিজ্যের সূত্রে দুটো সম্প্রদায়ের মধ্যে ভাষার যে বিনিময় ঘটে নতুন ভাষা গঠিত হয় তাকে আমরা পিজিন বলছি। আর এই পিজিনটাই কোনো অঞ্চলে মাতৃভাষা রূপে স্থায়ী হয়ে গেলে তাকে আমরা ক্রেওল বলছিলাম। তাহলে বিশেষ উপভাষার যে রীতি ব্যবহার করা হয় তাকে আমরা কিন্তু বলবো অবশ্যই কোড। এবং এই কোড ও রেজিস্টারের যে বিষয়টা
সেটাও কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। এই যে দেখো, কোনো ব্যক্তির ব্যবহৃত বিশেষ ভাষা উপভাষা, এবং রেজিস্টার জিনিসটা কি, উপলক্ষ বা পরিস্থিতি অনুযায়ী ভাষার যে বদল, ঠিক আছে, ক্লাসরুমের ভাষা এক, খেলার মাঠে ভাষা এক, এই যেভাবে আমরা নিজেদেরকে রেজিস্টার করে নিচ্ছি এক একটা জায়গায়, সেই জন্য একে বলা হচ্ছে কি রেজিস্টার। খুব ভালো করে কিন্তু এই বিষয়গুলোকে খেয়াল রাখবো। আমি শুধুমাত্র তোমাদের উত্তর করাচ্ছি না, অপশনসগুলোও আলোচনা করিয়ে দিচ্ছি। র ধ্বনিটি আমরা অবশ্যই ধ্বনিতত্ত্ব পড়তে গিয়ে বারবার দেখিয়ে দিয়েছিলাম যে এগুলো মুখস্থর পথে আমরা হাঁটবো না, উচ্চারণ করব, বেরিয়ে যাবে র আমাদের কম্পিত ধ্বনি, যদিও বা আমি তোমাদের নোটে কিন্তু স্পষ্ট দিয়ে রেখে দিয়েছি। বেশ, এই যে দেখো, আমরা যদি এখানে আসি, আমাদের নোটে কিন্তু একবারে টু দি পয়েন্ট করে করে দেওয়া আছে, দেখো র কম্পিত ধ্বনি। চলো এরপরে কি বলা হচ্ছে দেখো, সুর তরঙ্গ এক প্রকার, অবভিয়াসলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ, অবিভাজ্য ধ্বনি। সুর তরঙ্গ কোশ্চেনটা কিন্তু আমি বারবার বলে আসছি, প্রত্যেকটা সেটি দেখবে রয়েছে। ওকে, আমাদের নোটেতেও স্পষ্টভাবে কিন্তু দেওয়া রয়েছে সুর তরঙ্গ কী জিনিস। এই দেখো, আমরা একেবারে সবার শেষে অবিভাজ্য ধ্বনির যে শ্রেণীবিভাগগুলো করে দিয়েছিলাম তোমাদের, সেই অবিভাজ্য ধ্বনি, এই যে দেখো, অবিভাজ্য ধ্বনির শ্রেণীবিভাগের অন্তর্গত রয়েছে কে কে, শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি এবং সুর তরঙ্গ। এই যে দেখো, সাইডে দিয়ে দিয়েছি আমি। বেশ, তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সঙ্গে, এগুলো আমি একদম তোমাদের টু দি পয়েন্ট করে দিয়েছি, আশা করি তোমরা প্রত্যেকেই রিলেট করতে পারছো। গুচ্ছধ্বনি কতগুলো আছে, যুক্তধ্বনি কতগুলো আছে, সেগুলো বিভাগ করে দিয়েছিলাম। বলেছিলাম তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি 8টি আছে, 8। একবার আমরা আমাদের নোটের সাথে মিলিয়ে নিই গুচ্ছধ্বনির সংখ্যা। এই যে দেখো, তিনটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনি 8টি। ওকে, তেমনি তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে যুক্তধ্বনি 2টি। একদম টু দি পয়েন্ট করে করে আমি যা দিয়ে দিয়েছি, সেখান থেকেই তোমরা কোশ্চেন্স পাবে। চলো, শব্দের অর্থের অভিন্নতা, এটা তো মানে আমি যদি কিছু নাও পড়ি আমরা সবাই উত্তর দিতে পারবো। অর্থাৎ শব্দের অর্থের যে সিমিলারিটি, তাকে আমরা কি বলবো, সমার্থকতা। উপভাষ শব্দের অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। তাহলে দেখতে পাচ্ছি পুরো অর্থের কিন্তু চেঞ্জ, কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এখানে শব্দের অর্থের উৎকর্ষ অপকর্ষ কোনোটাই ঘটছে না, পুরো রূপান্তর। তাহলে এটা উত্তর হবে কি, অর্থের রূপান্তর। মুনিশ শব্দের উৎস কি থেকে এসছে, তাহলে মুনিশ শব্দটা কিন্তু আমরা পড়া থেকে পড়িয়েছিলাম, এটা এসছে কি থেকে, মনুষ্য, এবং আমরা বলেছিলাম এক্ষেত্রে শব্দের অপকর্ষ ঘটে গেছে। বর্তমানে মুনিশ বলতে দিনমজুরদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু আসলে মুনিশ মানে মনুষ্য। উৎকর্ষ অর্থ থেকে এখন সেটার অপকর্ষ ঘটে মজুর হয়ে গেছে। স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায় 1538 সালে। একেবারে খুব সুন্দর করে নোট আমাদের দিয়ে দেওয়া আছে, আশা করব তোমরা সেখান থেকে অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের দেখবে একেবারে স্পষ্ট করে করে দেওয়া আছে। আমি যা যা নোট করে দিয়েছি তোমাদেরকে, তার বাইরে কখনো আসবে না, এটা মাথায় রেখো। পড়ানোর সময় আমি তোমাদের বলে দিয়েছি, এবং এখনও আবারও কিন্তু একবার তোমাদের স্মরণ করিয়ে দিলাম। তোমরা তোমাদের নোটটা খুঁজবে, এই যে দেখো, এই দেখো স্পষ্ট দেওয়া আছে। দেখো 1538 সালে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায়। আমরা এক লাইন দু লাইন করে রেখেছি, তোমাদের বই কিন্তু বিস্তৃত বর্ণনা অনেক কিছু রয়েছে, কিন্তু সেখান থেকে আমি এইভাবে ছোট করে নিয়ে এসেছি। বেশ, চলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক, ভীষণ গুরুত্বপূর্ণ পড়ানোর সময় বলে দিয়েছিলাম বিষ্ণুচন্দ্র গুপ্ত। বসুবিজ্ঞান মন্দির, এ তোমরা অনেক আগেও ক্লাস 7-এও পড়েছিলে, এটা 1917 খ্রিস্টাব্দে। ইংলিশ চ্যানেল যেই প্রথম মহিলা, আমরা যে ডায়াগ্রাম করে দিয়েছিলাম, সেই ডায়াগ্রামে তাকে স্পষ্ট লিখে দেওয়া আছে আরতি সাহা। 1959 সালে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল পার করেন। আর কি চাই, টু দি পয়েন্ট আমরা সমস্ত কোশ্চেন উত্তর পাচ্ছি। কুস্তি চর্চার জগতের লৌহমানব নামে পরিচিত নীলমণি দাস, এটা আমাদের নোটে লেখা নাই, কিন্তু আমি পড়ানোর সময় সম্ভবত তোমাদের উল্লেখ করে দিয়েছিলাম যে লৌহমানব নীলমণি দাস। আর এই যে দেখো, এনারা দুজন কিন্তু কুস্তির সঙ্গে যুক্ত নয়, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলো, স্বামী বিবেকানন্দ বলো, হ্যাঁ এনারা স্বল্প বিস্তর, সেভাবে নাম করা কুস্তিগির হিসেবে নয়। ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত কিন্তু কুস্তির জগতের সঙ্গে যুক্ত। ইনি কিসের জন্য স্মরণীয়, ইনি ওই যে কুস্তির মাধ্যমে বা শরীরচর্চার মাধ্যমে রোগের চিকিৎসা করার ক্ষেত্রে তিনি কিন্তু ডক্টরে ছিলেন, ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত। 31 নম্বর কোশ্চেন আসি, সন্ধ্যের পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া, কোথায়, বৈঠকখানায় বসিয়া। এই কোশ্চেনটা তো আমরা আগেও করে এলাম, যে বাঁদর উত্তর হবে সবাই জানি। গার্সিয়া লোরকার ধর্ম কি, জিত, আমি বারবার বলেছি
যে এই অংশগুলো কিন্তু একদম ঝাড়া 8টা লাইন তোমাদেরকে ঝাড়া মুখস্থ করতে হবে, এবং বারবার বলছি ওখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের থাকবেই থাকবে। সুতরাং খুব সতর্কভাবে আমরা কিন্তু কাজগুলো করব। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে গার্সিয়া লোরকার ধর্ম হলো জিত। আচ্ছা, এই এই 34 নম্বর কোশ্চেনটা আমাদের পূর্ববর্তী সেটে রিপিট হয়েছে একই, ঠিক আছে? তো সুতরাং সেখানেও আমরা না দেখে এসেছি। তো এটা উত্তর হবে অপশন সি, নিজেরাই দেখলেই বুঝতে পারবে, আর আমি আলোচনায় আসছি না। আচ্ছা, এই এই কোশ্চেনটাও একই কোশ্চেন প্রথম সেটে রিপিট হয়েছে। এই যে পালি ভাষায় এই জায়গাটা তথ্যটা ভুল দেওয়া ছিল, তো উত্তর আসা উচিত অপশন বি। এরা সংস্কৃত ভাষায় বলে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আসি দূরপথের ছেলে তার দিকে ঢেলছিল। এখানে এই তার বলতে দূরপথকে ভেবো না, হ্যাঁ, তার বলতে দূরপথ নয়, তার বলতে কাকটিকে কথা বোঝানো হয়েছে। এবার সে অনুযায়ী সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে। তো এখানে হওয়া উচিত বি এর 1। বাদ এগুলো তোমরা পড়ে নিলেই অনায়াসে বুঝতে পারবে, এগুলো গল্পের লাইনই, তোমরা অনায়াসে সত্য মিথ্যা নির্ধারণ করতে পারবে। চলো, তারপরে চলে আসছি আমরা এই অংশটা। দেখো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং বলেছিলাম এইভাবেই অর্থ দিয়েই কিন্তু পরীক্ষা দেওয়ার চান্সটা বেশি। গাং থেকে গঙ্গা থেকে যে কোনো নদীতে পরিণত হলো, তাহলে এই ক্ষেত্রে কি হলো? শব্দার্থের প্রসার ঘটলো না? আগে গাং বলতে সীমিত অর্থ গঙ্গাকে বোঝাতো, কিন্তু এখন তার ব্যাপক প্রসার ঘটলো, তাহলে এখন শব্দার্থের প্রসার ঘটলো। এটা এটা গেল 1 নম্বর। মুন্নি থেকে মানুষ থেকে মজুর, এই যে দেখো, তাহলে এই অংশটা কি শব্দের অপকর্ষ ঘটে যাচ্ছে, মানে শব্দের অপকর্ষ ঠিক বলবো না, আমরা বলবো শব্দের সংকোচ ঘটছে, অর্থের পরিবর্তন ছোট হয়ে আসছে। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে দেখো সন্দেশ, ঠিক আছে, সন্দেশ থেকে খবর থেকে মিষ্টান্ন বিশেষ। বেশ, তাহলে এটা নির্দিষ্ট জায়গায় আসছে, সেই হিসাবে আমরা এটাকে বর্ণনা করব। বেশ, তাহলে সন্দেশ এক্ষেত্রে কি হলো? শব্দের অপকর্ষ ঘটলো, অর্থাৎ অর্থ হানি ঘটলো। এটা আমরা নেবো তাহলে না, এটা শব্দের হানি, শব্দের রূপান্তর ঘটে গেল, সরি। হ্যাঁ, সন্দেশ থেকে খবর ছিল, তাহলে অর্থে তো পুরোপুরি পাল্টে গেল, তাই না? তাহলে মিষ্টান্ন বিশেষ হয়ে গেল, তাহলে এটা অর্থের রূপান্তর ঘটলো। এটা তাহলে 3 নম্বরে আসছে। ঝি থেকে মেয়েতে কাজের লোক, এটা অপকর্ষ হয়ে গেল। ঝি এর অর্থ ছিল মেয়ে, সেটা এখন অসম্মানজনক একটা পরিচয়ে চলে গেল, মানে সেটা এখন শব্দের অপকর্ষ ঘটলো। বেশ, ঠিক আছে, তাহলে উত্তর কোনটা দাঁড়াচ্ছে আমাদের? 1 C B 2টি, ঠিক আছে, মানে অপশন বি। বেশ, এরপরে আমরা আসছি কে কে আবিষ্কার করছেন সেই অনুযায়ী। আচ্ছা, কালাজ্বরের প্রতিষেধক, এটা কিন্তু সবাই আমরা জানি, ছোট থেকে পড়ে আসছি, ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এর নিয়ে আমাদের বিশেষ অসুবিধার কথা নয়। রসায়ন চর্চা, এনার সঙ্গে রসায়ন চর্চার সঙ্গে জড়িত বনবিহারী মুখোপাধ্যায়। কাব্যতীর্থ পেয়েছিলেন চুনিলাল বসু। আচ্ছা, এই কল্যাণী উপনগরীটা খুব ভালো করে খেয়াল রাখবো, ডক্টর বিধানচন্দ্র রায়। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর আসছে কোনটা? অপশন ডি। অ্যাসাসিনেশন অংশে কি বলা হয়েছে দেখো, আমাদের দুজনের হাতগুলো লাগবে, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। হ্যাঁ, এটাই দেখো কবিতা অনুসারে বলা ছিল, দুটোই ঠিক এবং প্রকৃত কারণ। বেশ, এই কোশ্চেনটা আমাদের আগে ছিল, এবং যেটা আমরা নিয়েছিলাম সেই ক্ষেত্রে আমরা যেটা চুজ করেছিলাম, যে তবে এখানে অপশনটা সেটা নেই দেখছি আমরা। হ্যাঁ, না গরুর গাড়িতে যাইব উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন ধরনের মানসিকতা প্রকাশ পায়। সেট নাম্বার 1-এ যদি যাই, আমরা একটু ফিরে যাই, দাঁড়াও, সেট নাম্বার 1-এও দেখবে ঠিক এইরকমই একটা কোশ্চেন ছিল। এই যে দেখো, ঠিক আছে, হস্তি কিনতে চাইলেন যে কারণে, ঠিক আছে। আর এখানেও দেখো সেট নাম্বার 2-তেও কিন্তু আমাদের একই কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, যেটা নাহলে বিবাহে যাইবই না, এটার মধ্যে দিয়ে বক্তার কি ধরনের মানসিকতা প্রকাশ পাচ্ছে। আভিজাত্যের গৌরব, ঈশ্বরপরমতা, দাম্ভিকতা, উগ্রতা। দেখো উগ্রতাটাকেই নেব, কেন উগ্রতাটাকে নেব তা আমরা একটু বিচার বিশ্লেষণ করে নিই। দেখতে পাচ্ছি এইখানে যখন তিনি ওই যে হাতি দিল না, তখন কিন্তু তিনি রাগে ক্ষোভে ফেটে পড়ছেন, এবং রাগে ক্ষোভের ফেটে পড়ার বশবর্তী হয়েই কিন্তু তিনি এই কথাগুলো বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং সেটা দ্বারাও এই অংশ আমরা দেখতে পাবো। এই যে দেখো, এই কথা শুনে মাত্র জয়রাম খুব লজ্জায় রোষে একেবারে ক্ষিপ্ত হয়ে উঠল, এবং তারপরেই কিন্তু এই সমস্ত কথাগুলো বলছিল। হ্যাঁ, যে গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি যেতে হয় হাতিতেই যাবো, না হলে যাইবই না, এই কথাগুলো। তাহলে রাগ ক্ষোভটা প্রকাশ পাচ্ছিল, তো আমরা উগ্রতাটাকেই এই ক্ষেত্রে
উত্তর হিসাবে নেব। তাহলে সেট 2 আমাদের কমপ্লিট। এবার আমরা আসি আমাদের তৃতীয় সেটটাতে। বলা হয়েছে কোন মাস পড়লেই আশীর্বাদ সম্পন্ন হবে। ওই যে কল্যাণীর আশীর্বাদের কথা বলা হচ্ছে এখানে, বৈশাখ মাসে, এ আমরা সবাই জানি। চলো এর পরবর্তী অংশে আমরা দেখে নিই কী ছিল। বলা হয়েছে তাহার একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তাহার একটি গায়ে এঁড়ে বাছুর প্রসব করেছে। গাইটির নাম কি? মঙ্গলা। ওই যে জজ সাহেবের নাম অনুসারে মঙ্গলার বাছুরের নামটা রেখেছিল, মানে বাছুর যেটা হয়েছিল তার নামটা রাখা হয়েছিল। পূজার সমাপন করিয়া জল জগন্তে বৈঠকখানে আসিয়া বসিলেন, অবশ্যই 9টার সময়। এগুলো আশা করি আমাদের মনে হয় না যে নতুন করে দেখানোর কোনো প্রয়োজনীয়তা আছে, তবু একবার তোমাদের স্বার্থে একবার দেখিয়ে দিই যে কোন অংশে আমরা এগুলো পাবো। এই যে দেখো 9টার সময় পূজা সমাপন করিলেন। ওকে, বেশ। যারা টেক্সট খুঁটিয়ে পড়ছো তাদের কাছে এইগুলো মোটেও কোনো শক্ত কোশ্চেন নয়। হস্তিনীর নাম অবশ্যই আদরিণী। উনি উকিল নহেন, মুক্তার। উনি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? জয়রাম মুখার্জি। এই যে মনে পড়ছে সে যখন শেষ বিচারটা লড়লেন এবং তখন জজ সাহেব জিজ্ঞেস করেছিলেন আপনি কোথাকার উকিল, এই জাতীয় বলে কথা, তখন কিন্তু উত্তর দেওয়া হয়েছিল। হ্যাঁ, জজ সাহেবকে যারা কাগজপত্র এগিয়ে দেন আর কি, তারা উত্তর দিয়েছিল যে উনি উকিল নহেন, মুক্তার। এবং জজ সাহেব খুব মুগ্ধ হয়েছিলেন। যারা লোকহিতে এসেছেন তারা হলেন, এই যে নামগুলো খুব কাছাকাছি দেওয়া আছে, তাহলে এইগুলোতেই কিন্তু আমাদের কনফিউশনগুলো হবে এবং ভুলিয়ে যাওয়ার একটা ব্যাপক চান্স থেকে যাবে। খেয়াল রাখবে যারা লোকহিতায় এসেছেন তারা হলেন বুদ্ধ, চৈতন্য এবং রামকৃষ্ণদেব। ঠিক আছে, বেশ। এবং এটা আমরা একটু কনফার্মেশন করে নিই যে আমরা কতটা ঠিক বললাম। বেশ, দেখো বাংলা ভাষায় যে কথা বলা হচ্ছে যে যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণের ভাষায় শিক্ষা দিয়েছেন। ঠিক আছে, এবার তারা কারা? বুদ্ধদেব, চৈতন্য, রামকৃষ্ণ। ঠিক আছে, বেশ। এর পরবর্তী প্রশ্নে আসি আমরা। যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায় সে ভাষাই হলো আমাদের স্বাভাবিক ভাষা। সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, তা কেমন ভাষা? তা তাহলে অবশ্যই ভাবহীন, প্রাণহীন এক ভাষা হতে হয়। 8এর দাগে। বেশ, এবার চলে আসছি আমরা পরবর্তী 9এর দাগ। যে ধর্ম মানুষকে দখলের শেখায়, কবির মতে সেটা অবশ্যই প্রাতিষ্ঠানিকতা, এটাই তো বলেছিলাম আমরা। ধর্মকবিতার শ্রীজাত সম্পূর্ণ নাম কি? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ভ্যান গগের প্রখ্যাত শিল্প, এটা আমি তোমাদের প্রথম সেট আলোচনা করার সময় কিন্তু বলে এসেছিলাম যে তিনি কি ছিলেন, চিত্রকর এবং স্টারি নাইট তিনি এঁকেছিলেন। তুনির শব্দের অর্থ অবশ্যই বান বা স্বর রাখার আধার। এটাও কিন্তু আমরা তোমাদের যে শব্দার্থগুলো আমি প্রয়োগ করেছি বা দিয়েছি তার মধ্যে থেকেই কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ শব্দার্থ পর্যন্ত কিন্তু তোমরা কমন পাবে। এই যে দেখো তুনির শব্দের সমার্থক শব্দ নিঃসঙ্গ বা বানাধার। ঠিক আছে, বেশ। দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিয়েছিলেন, ও তো আমরা সবাই জানি দুয়োডিন। বেশ। নিশ্চিত পৌঁছবে সে তৃষ্ণা হওয়ার খরজুরের দ্বীপে, কবিতার শেষ লাইন। দামার হাতে পায়ে বল ফিরে আসে, সে কারণে, কিসের কারণে? উল্লাসের চিৎকারের কারণে। দেখো দু জায়গায় দামার বল ফিরে আসার কথা বলা হয়েছে, এটা একটু যত্ন সহকারে আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দেখো শেষের দিকে আমরা আসি। এখানে আমরা পাবো, এই যে দেখো বলা হচ্ছে দেহে যেন সে বল ফিরে পায়। ঠিক আছে, উঠবে বলে সে জল চাইলো। এবার কেন বল ফিরে পাচ্ছে? ওই যে যখন বলছে দেহে যেন বল ফিরে পায়, এটা কখন হবে? এই যে লোকে বলছে দামা বড় পুণ্যবান, এই কথাটা শোনার পর সে দেহে বল ফিরে পাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্নে কি ছিল লক্ষ্য করো, দামার হাতে পায়ে বল কখন ফিরে আসে, নট দেহে। ঠিক আছে, অর্থাৎ এই দুটো টার্মকে কিন্তু খেয়াল করতে হবে, দেহ এবং হাতে পায়ের মধ্যে তফাৎ রয়েছে। দেহে পর যেটা হাতে পায়ে বল ফিরে আসার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু ওই উল্লাসের চিৎকার শুনে, এই যে দেখো উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। সুতরাং সামান্য শব্দের তফাতের কারণে কিন্তু উত্তরে সম্পূর্ণ তফাৎ হয়ে যাচ্ছে, খেয়াল রেখো। বেশ, চলো এর পরবর্তী অংশে আমরা আসছি। বলছে পাথরে ফাটালেও যাদের বাসা বানাতে আটকায় না, এটা আমরা দেখেছিলাম। আটকায় না নয়, এটা আমাদের কবিতার লাইন অনুসারে সম্ভবত আটকায় নি ছিল। ঠিক আছে, চলো একবার আমরা কনফার্মেশন করে নিই যে এটা আমাদের কি ছিল, আটকায় না নাকি আটকায় নি। এই যে দেখো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এইগুলোতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো সুতরাং এগুলোকে আমরা বেটার হবে কবিতা যদি মুখস্থ করি। দেখো আটকায় নি, ঠিক আছে, তাহলে এটা উত্তর হওয়া উচিত আটকায় নি। চলো
যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়, দেখো অভিধান তৈরিতে তাকে তো আমরা কি বলবো, তার নাম তো অবশ্যই অভিধান বিজ্ঞান। যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয়, মানব শরীরে, তাহলে সে তো অবশ্যই স্নায়ু ভাষা বিজ্ঞান হতে হবে। যেন আবার শুধু স্নায়ু বিজ্ঞান বলে দিও না, ঠিক আছে, কারণ ভাষা এবং স্নায়ুকে মিলিত হতে হবে। তো তাহলে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনির অন্তর্গত, অবশ্যই বিভাজ্য ধ্বনি অন্তর্গত। একবার কনফার্মেশন করে নেওয়া যাক আমাদের যে স্বরধ্বনি এবং এটা কোন ধ্বনি অন্তর্গত। আমাদের যে নোট দিয়েছি সেখানে কি আমরা দিয়েছি? অবশ্যই দিয়েছি, দেখে নেব। দেখো আমি যেটুকু লিখে দিয়েছি তার মধ্যে থেকেই সব প্রশ্ন। এই যে দেখো বিভাজ্য ধ্বনির ভাগ আমরা দেখিয়েছি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। বেশ, চলো এরপরে দেখো পাশাপাশি উচ্চারিত দুটি ধ্বনির সমাবেশকে কি বলে? গুচ্ছধ্বনি। আমি আগের ক্লাসেই তোমাদের আলোচনা করে দিয়েছি যে গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনির প্রধান পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে গুচ্ছধ্বনি যখন উচ্চারণ হয় তখন কিন্তু দুটি ব্যঞ্জনধ্বনির মাঝে কোনো স্বরধ্বনির উচ্চারণ আসে না। ছেলে, পুত্র, তনয়, সুত, আত্ম, যেগুলো সবই তাহলে সমর্থক শব্দ আমরা জানি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? রত্নাগার। এগুলোও তো আমাদের সব কিছু একদম টু দি পয়েন্ট করে দেওয়া আছে। এই যে দেখতে পাবো আমরা এইখানে থিসরাসের আলোচনা, দাঁড়াও এক মিনিট, এই যে থিসরাস, এই যে দেখো রত্ন ভাণ্ডার লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ থিসরাস এর আক্ষরিক অর্থ। বেশ, চলো ব্যুৎপত্তিগত অর্থ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয়। তাহলে অর্থের উপর প্রভাব আলোচনা হবে কোথায়? অবশ্যই প্রয়োগ তত্ত্বে। ভাষার যে আলোচনাগুলো রয়েছে শব্দার্থ তত্ত্বের অংশের মধ্যে আমরা দেখতে পাবো যে আলোচনাগুলো কোথায় রয়েছে? অবশ্যই প্রয়োগ তত্ত্বে তার আলোচনা রয়েছে। এই যে দেখো, তবু একবার তোমাদের সাথে আমরা দেখে নিই প্রয়োগ তত্ত্বের বিষয়টাকে। এই যে প্রয়োগ তত্ত্ব, এই দেখো ভাষার অর্থ কেবল ব্যাকরণ অভিধানের সবসময় বোঝা যায় না, সমাজের বিশেষ প্রেক্ষাপটে পরিস্থিতিতে ভাষার ব্যবহারের অর্থে যে বোঝা যায় তাকেই বলা হয় প্রয়োগ তত্ত্ব। বেশ, কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, বর্তমানে নীল। এটা কি ঘটেছে? অবশ্যই শব্দার্থের প্রসার ঘটেছে, তাই না? শুধু নির্দিষ্টভাবে একটা কালিকে বোঝাতো, কিন্তু এখন কিন্তু যে কোনো প্রকার কালিকে বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই শব্দার্থের প্রসার ঘটেছে। দারুণ শব্দের আদি অর্থ কী ছিল এবং বর্তমান অর্থে পরিবর্তন কি বলেছে? আদি অর্থ ছিল দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ হলো অত্যন্ত। এটাও তো আমরা অবশ্যই শব্দার্থ তত্ত্বে নিশ্চয়ই পাবো, কারণ আমি বাদ দিইনি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এই যে দেখো একেবারে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছি। আদি অর্থ কাঠের মতো শক্ত, অত্যন্ত শক্ত থেকে বর্তমান অর্থ কি? অত্যন্ত। আশা করি এর থেকে গুছানোভাবে নোট সম্ভব নয়। মনসা গীতি এখন রাঢ়বঙ্গে কি নামে পরিচিত? মনসা গীতি কিন্তু এখন রাঢ়বঙ্গে কি নামে পরিচিত? ঝাপান। আমি তোমাদের 4টে বঙ্গে মনসা গীতি কি নামে পরিচিত সেটা কিন্তু খুব ভালো করে করতে বলেছিলাম, ঠিক আছে? এবং মঙ্গল কাব্যের ইতিহাস আমরা একদম পয়েন্ট টু দি পয়েন্ট করে করে দিয়েছি। এই যে প্রত্যেকটা সঙ্গীতের ওপর ভিত্তি করে, তাহলে মঙ্গল কাব্যে যদি যায় দেখো মনসা গীতি, রাঢ়বঙ্গে ঝাপান, দক্ষিণবঙ্গে ভাসান, পূর্ববঙ্গে রায়ানি এবং উত্তরবঙ্গে সাইটল বিশহরী। এবং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনের জন্য। বেশ, চলো পরবর্তী অংশে আসছি আমরা। টপ্পাকে জনপ্রিয় করে তুলেছিলেন কে? এই তো খুবই জনপ্রিয় একটি প্রশ্নও বলা যেতে পারে। রামনিধি গুপ্ত বা নিধুবাবু। দেখো কালী মির্জাও ছিলেন, কিন্তু তিনি প্রচলিত বা জনপ্রিয় করে তোলার জন্য প্রসিদ্ধ নয়, তিনি একজন বিখ্যাত সঙ্গীতকার ছিলেন কালী মির্জা টপ্পা গানের ক্ষেত্রে, ঠিক আছে? তবু একবার তোমাদের স্বার্থে দেখে নেওয়া যাক যে টপ্পা গানকে যিনি খুব প্রসিদ্ধ করেছিলেন তিনি আসলে কে। চলো আমরা যে নোটের মধ্যে দিয়ে রেখেছি, এই দেখো একদম স্পষ্ট বাংলা টপ্পা গানের প্রচলন স্পষ্ট বড় বড় করে লেখা আছে। জনপ্রিয় কারক কে ছিলেন? রামনিধি গুপ্ত, যিনি নিধুবাবু নামেও বেশি পরিচিত। একদম টু দি পয়েন্ট করে আমরা দিয়ে রেখেছি। পরবর্তীতে চলে আসছি 29 নম্বর কোশ্চেন। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন? এটা বারবার বলে দিয়েছিলাম পড়ানোর সময়, একটু অন্য ধরনের কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু। পঞ্চানন কর্মকার আমাদের নোটে দেওয়া আছে, অবশ্যই পেয়ে যাবে। বাঙালির সার্কাসের প্রাণপুরুষ কে ছিলেন? প্রিয়নাথ বসু। দেখো সার্কাসের সঙ্গে গুরুসদয় রায় তো নয়, এমনি গুরুসদয় রায় বলে কোনো ব্যক্তির অস্তিত্ব হয়তো বা আছে, বাট আমাদের সিলেবাসে নেই। পিসি সরকার তো জাদুর সঙ্গে। তাহলে দুজন ব্যক্তি ছিলেন, প্রিয়নাথ বসু এবং নবগোপাল মিত্র। আমাদের নোট কি বলছে দেখতে পাবে যে প্রিয়নাথ বসু কিন্তু বাঙালির সার্কাসের প্রাণপুরুষ। নবগোপাল মিত্রের হাত ধরে প্রথম সার্কাস প্রতিষ্ঠিত হয়েছিল বটে। এই যে দেখো আমরা তো প্রত্যেকটা অংশ একদম টু দি পয়েন্ট করে করে এরভাবে ডায়াগ্রাম করে তোমাদের দিয়ে দিয়েছি। তাহলে
আসা যাক সার্কাসের যে অংশটা আমরা তোমাদের প্রোভাইড করে দিয়েছি সেইখানটা দেখা যাক একটু। এই যে সাঁতার ক্রিকেট, ফুটবল, কুস্তি, বেশ নিচের দিকে আছে হয়তো আমাদের, দেখছি দাঁড়াও। সাঁতার, দাবা, সার্কাস। এই যে দেখো, নবগোপাল মিত্র বাংলায় প্রথম সার্কাস এনেছিলেন। প্রিয়নাথ বসু দেখো সার্কাসের জনক বা সার্কাসের প্রাণপুরুষ। একদম টু দি পয়েন্ট দিয়ে দিয়েছি আমরা। এবং এখানেও এটা খুব ইম্পর্টেন্ট, গ্রেট বেঙ্গল সার্কাসকে প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, প্রিয়নাথ বসু সার্কাসের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্ব। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হয়ে আছে। এই 5 বছরে মুক্তামহাশয় অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। একদম গল্পের লাইন। সমস্ত দেশের যাতে কল্যাণ হয় সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ওই যে স্বামীজি বলেছিলেন ভাষার প্রসারের ক্ষেত্রে এটা মেনে নিতে হবে। বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনো, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, তাই না? কবি তো বলেছেন যে বাতাসের ধর্ম না থামা। বেশ, এরপরে দেখা যাক ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই। আবারও এই কোশ্চেন কিন্তু আমরা আগেও পেয়েছি, ঠিক আছে? সেম কোশ্চেন আগে পেয়েছি, সুতরাং এটার সমাধানে আমি যাচ্ছি না, তোমরা নিজেরাই এটা দেখে নিতে পারবে। এর আগের সেটাও আমরা পেয়েছি। 35 নম্বর সেটা আমরা যদি দেখি, আচ্ছা হ্যাঁ, এটা আবার একটু নতুন চলে এলো। চলো, অবশ্যই দুটো একটা লাইন আমাদের আগের সেটে ছিল, কিন্তু নতুনভাবে আমাদের করতে হবে। সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছেন। আচ্ছা, প্রথমটা দেখা যাক। ক্রোধ ভালোবাসা জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না হতে হবে, তাহলে এটা ফলস এলো। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতে এসেছেন তারা সকলেই সাধু ভাষায়, না সাধু ভাষায় না, চলিত ভাষায়, তাহলে এটাও মিথ্যা। বেশ, চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না, এটা কবিতে জিজ্ঞেস করেছিলেন, মানে লেখক জিজ্ঞেস করেছিলেন, এটা সত্য। কোন ভাষা জিতছে সেটিই দেখো, হ্যাঁ এটাও বলেছিলেন, সেটাই হবে প্রধান ভাষা, তাহলে এটাও সত্য। তাহলে মিথ্যা মিথ্যা, সত্য সত্য। সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে আমাদের উত্তর দাঁড়ায় অপশন এ। বেশ, চলো 36 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছিল, এটাও সত্য মিথ্যা না, আবহাওয়া হালকা নয় ভারী, ঠিক আছে। আচ্ছা, এটাও আমাদের আগে আলোচনা হয়েছিল, পুনরায় একই কোশ্চেন এসছে। আবার একবার তোমরা আগের সেট থেকে এই উত্তর দেখে নিও। এই 36 নম্বর কোশ্চেন আমরা আগের সেট থেকে আলোচনা করেছি, অর্থাৎ 1 নম্বর সেটা আছে, দেখবে এটা। চলো একবারে আসা যাক 37 নম্বর কোশ্চেন। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এরা বিভাজ্য ধ্বনি, একটু আগে তো ভাগটা করে এলাম। খাই, বউ, আয়, যাও হলো কি অর্ধ স্বরধ্বনি। ওই যে বলেছিলাম না, হর্ষ উকার, হস্যিকার, ওকার, এগুলো অর্ধেকটা উচ্চারণ হয়। যেমন এই শব্দগুলি লক্ষ্য করো, খই, বউ, ও, দেখো উচ্চারণটা হচ্ছে, দেখো ও, আমরা কিন্তু হর্ষও বলে উচ্চারণ করছি না, উচ্চারণটা শুধু ও এর উচ্চারণ হচ্ছে, হর্ষও বলছি না, তাহলে অর্ধেকটা স্বর উচ্চারণ হচ্ছে, সেই জন্য এরা অর্ধ স্বরধ্বনি। বাক্যে সুরের ওঠা পড়াকে কি বলে, বারবার আসছে দেখো, সুর তরঙ্গ। বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি, তাহলে সেই অনুপাতে উত্তর দ্বারা আমাদের অপশন এ। 38 নম্বর, কে কোন গানটা রচনা করেছিলেন তার উপর ভিত্তি করে কিন্তু এই অংশটা আমাদের পূরণ করতে হবে। কি বলা হয়েছে দেখো, চলো একটু ছোট করে নিই আমরা। বেশ, বলা হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। বেশ, দেখো এইটা কে গিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। বেশ, তারপরে কি বলছে, একবার গলা ভরে মা ডাকে। বেশ, এটা গিয়েছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। বেশ, তারপরে আমরা আসবো 3 নম্বরে। 3 নম্বরে কি রয়েছে, যাবো না যাবো না যাবো না ঘরে, এটা অতুল প্রসাদ, এটা অতুল প্রসাদ সেন, এবং এটা কিন্তু আমাদের নোটে খুব পরিষ্কার করে দেওয়া আছে। এই গানটা খুবই গুরুত্বপূর্ণ একটি গান, আমি শুনিয়েছিলাম। বর্তমানে অরিজিৎ সিং এর যে একটি গান ফেমাস হয়েছে, সেই গানটি এবং এই গানটি যে আলাদা সেটাও কিন্তু আমি তোমাদের গানটা শুনিয়ে বুঝিয়েছিলাম, এই যা সেই গানটি ভেবো না। বেশ, তাহলে আর পড়ে রইলো কোনটা, বান এসেছে মরা গাঙ্গে, তাহলে পড়ে রইলো অবশ্যই মুকুন্দ দাস। তাহলে সেই অনুযায়ী আমাদের উত্তর কি হওয়া দরকার, বেশ, তাহলে উত্তর হওয়া দরকার আমাদের অপশন বি। আবারও বিবৃতি, কষ্ট সুষ্ঠু উঠে দাঁড়াবো, ব্যাপারটা একেবারে এই 2 নম্বর সেটাও সে সেম একই জিনিস আমরা করেছিলাম, ঠিক আছে। তো এখানে সে অপশন ডিটা উত্তর হবে, ঠিক আছে। বেশ কিছু কোশ্চেন খুব রিপিটেড ভাবে দিয়েছে দেখতে পাচ্ছি। আবারও দেখো, জয়রাম হস্তি চিনতে চেয়েছিলেন কিসের কারণে, এটা আমরা 1 নম্বর সেটে পেয়েছিলাম, প্রবল আত্মমর্যাদার কারণে তিনি এটা কিনতে চেয়েছিলেন, ঠিক আছে। ব্যাস, তাহলে 3টে সেট আমাদের কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে আমরা আরও সেটগুলোকে নিয়ে আলোচনা করতে থাকবো, চেষ্টা করব যতগুলো সেট সম্পূর্ণরূপে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব সেভাবেই তোমাদের করিয়ে দেবার।
এবং তার জন্য তোমরা অবশ্যই নজর রাখো আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করব বাকিতে এগুলো তোমাদের অনেকটাই সহায়তা করে থাকবে।